আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বুধবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 7টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা। $100 কোটি ঋণ চাইবে বাংলাদেশ। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল। আজকের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ। আদালত অবমাননার ব্যাখ্যা দিতে শেখ হাসিনা সহ দুজনকে 3 জুন হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ। উপস্থিত না হলে চলবে বিচার কাজ। সংস্কার কাজে সচিবালয় থেকে বাধা এলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। চট্টগ্রামে পথসভায় হুঁশিয়ারি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। এবং নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট হাইকোর্টে খারিজ। আদেশের কপি পেলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী বুধবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আগামী 28 থেকে 31 মে জাপানে অবস্থান করবেন তিনি। তার সফরে 7টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নুরুল আলম সিদ্দিকী। এছাড়া বাজেট সহায়তা হিসেবে জাপানের কাছ থেকে $100 কোটি স্বল্প সুদে ঋণ চাইবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব জানান, ভারত থেকে প্রতিটি পুশিনের বিষয়ে নিয়মিত প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশি ছাড়া কাউকে না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিকেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব জানান, 28 মে ভোর রাতে 4 দিনের সফরে হংকং হয়ে টোকিও যাবেন ড. মোহাম্মদ ইউনূস। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগুরু ইসিবার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাননীয় জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইল্যাটারাল মিটিং করবেন। আর এই বাইল্যাটারাল মিটিংয়ের আগে ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। আর এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা এবং রোহিঙ্গার বিষয়ে জাপানের সহযোগিতা নেয়া। কারণ আমাদের তো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সও দরকার আছে এই রোহিঙ্গাদেরকে দেশে সঠিকভাবে রাখার জন্য। ভারতের পুশিন নিয়ে প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী জানান, এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করা হচ্ছে এবং ভারতের সাথে আলোচনা চলছে। এটার একটা অ্যামিকেবল সলিউশনে পৌঁছানোর জন্য চেষ্টা করছি আমাদের প্রতিবেশী দেশের সাথে, এবং আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। তো আমরা ওদের সাথে বিভিন্ন পর্যায়ে আনঅফিশিয়ালি এবং অফিশিয়ালি যোগাযোগ করছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের বক্তব্য প্রচার প্রসঙ্গে সচিব জানান, ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের জন্য ক্ষতিকর কাউকে আশ্রয় প্রশ্রয় না দেয়ার। আমাদের প্রতিবেশী দেশে যারাই যারা আমাদের বিরুদ্ধচারণ করছে বা যারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু বলছে, তাদের বিষয়ে আমাদের অবশ্যই আমরা ভারতীয়দের কাছে জেনারেলি বলছি যে আমাদের তো একটা গুড নেইবারলি রিলেশনশিপের বিষয়ে চিন্তা করলেই আমরা বলতে পারি যে এগুলো তোমরা প্রশ্রয় দিও না। আমাদের এই প্রচেষ্টাটা সবসময়ই আছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী।
রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, আজই চেম্বার আদালতে শুনানি হতে পারে। এদিকে আজকের মধ্যে ইশরাককে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী। গত বৃহস্পতিবার ইশরাকের শপথ না পড়ানোর রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এর ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে সেই দিন জানিয়েছিলেন তার আইনজীবীরা। আজ ২৬ মে শপথ পড়ানোর শেষ দিন থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি। ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। আদালত অবমাননার ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনকে আগামী ৩ জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সাথে ফোনে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন। অনলাইনে ছড়িয়ে পড়া এই ফোনালাপে শেখ হাসিনা বিচার কাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৫ মের মধ্যে শেখ হাসিনা ও বুলবুলকে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা জবাব দাখিল না করায় আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দিতে ট্রাইব্যুনাল সোমবার দৈনিক যুগান্তর এবং নিউজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ASM রুহুল ইমরান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, তারা ৩ জুন সকাল ১০টায় সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের জবাব না দিলে ওই দিন অথবা পরবর্তী যে কোনো তারিখে তাদের অনুপস্থিতিতে অভিযোগের বিচার কাজ সম্পন্ন করা হবে। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে ৩ দিনের পথসভার দ্বিতীয় দিনের কর্মসূচিতে নগরীর ২ নম্বর গেট এলাকায় তিনি কথা জানান। এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলার রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পথসভা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সাধারণ নাগরিকদের এভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল, একজন সচিব, একজন আমরা রাষ্ট্রের একজন নাগরিক, একজন সরকারি চাকরিজীবীকে পদত্যাগের কোন খবর এসেছে? আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেখানে সহযোগিতা করার দরকার ছিল। আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। স্বৈরাচারের পতন হলেও জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সম্প্রতি কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। গয়েশ্বর রায় বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনার পতনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বেগম জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের উপর রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন চলেছে অভিযোগ করে তিনি বলেন, তবুও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পিছপা হয়নি বিএনপি। বেশিরভাগকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে, গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুণ, যত নির্যাতন, যত মামলা, সব কিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল লড়াই।
সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা। দুপুর 12:30টার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন। সেই ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। এই ফটক দিয়ে গাড়ি ঢুকতে ও বের হতে পারছে না। বেলা 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে বাদামতলায় জমায়েত হন কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে তারা এই জমায়েত করেন। মিছিল শেষে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য নতুন যে ভবন করা হয়েছে সেখানে সমাবেশ করা হয়। সেখানে ঘোষণা দেওয়া হয় বিকেল 4টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। বিক্ষোভে অংশ নেয়া কর্মচারীরা বলছেন, এর মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের বিষয়ে সরকারের পক্ষ থেকে যোগাযোগ না করা হলে বিকেল 4টায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 4 মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট করেন। এতে কমিশনের সুপারিশ করা বিতর্কিত 3, 4, 6, 10, 11 এবং 12 ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একই সাথে এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। রিটে বলা হয়, নারী সংস্কার কমিশন প্রতিবেদন 2025-এর কয়েকটি সুপারিশ ইসলামী শরীয়তের বিধানের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক। হাইকোর্টের খারিজ আদেশ হাতে পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটকারী আইনজীবী। অন্তর্বর্তীকালীন সরকার যদি এরকম কোনো সুপারিশ বাস্তবায়ন করতে যায় এবং সেই সুপারিশগুলো যদি দেখা যায় আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হতে যাচ্ছে বা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এরকম যদি কোনো বিষয় এসে থাকে, তাহলে কিন্তু আমাদের এই কোর্টেই ডোর খোলা থাকবে, আমরা যে কোনো সময় আসতে পারবো। উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজে কলমে থাকলে হবে না, বরং বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে উন্নয়নমূলক প্রকল্পের মূল্যায়ন, জবাবদিহিতা ও নৈতিকতা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের উপকারে আসে এমন ধরনের প্রকল্প নিতে হবে। এতে দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নের ধারাবাহিকতায় নীতি, নৈতিকতা এবং স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে জানিয়ে সালেউদ্দিন আহমেদ জানান, যেসব প্রকল্প হাতে নেওয়া হয় সেগুলো সাধারণ মানুষকেও জানানো উচিত। এতে প্রকল্প সম্পর্কে সব শ্রেণী পেশার মানুষের কাছে একটা ধারণা থাকে। সালেউদ্দিন আহমেদ বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়। এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না। এক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটিংয়ে গুরুত্ব দিলে প্রত্যাশিত ফল পাওয়া যাবে। Know the facts that they can ask the project director, even the contractor, that what are you doing? We have not done this thing. But nowadays I don't think that will be compulsory. Of course, theoretically they are asking it known, but it's not really given proper importance. Project যদি আমরা দেখি গ্রামের লোকদের কি করছেন, they ask her, sir, এটা তো করছে, but they are not. It's written, but they are not implementing. So this is very important for that. Feedback of the implementers, feedback of the government official, and final, of course, feedback from the donor. That is very important. সরকারি নীতি সহায়তা ও নিয়মিত বাজেট বরাদ্দ পেলে শুধু সিএমএসএমই খাতে বছরে ৭৮ লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব। পাশাপাশি বেকারত্ব কমাতে ঢাকার বাইরে নতুন নতুন উদ্যোগ প্রতিষ্ঠায় সরকারের কার্যকর নীতিমালা বাস্তবায়ন চান বিশ্লেষকরা। বাজেটকে সামনে রেখে সহজ শর্তে কম সুদে ঋণ চান সিএমএসএমই খাতের উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন শারফুল আলম। শাফাত কাদির 2018 সালে 5 বন্ধু মিলে 5 লাখ টাকা বিনিয়োগে গড়ে তোলেন ইন্টেরিয়র ডিজাইন আর দেশের ব্র্যান্ডিংয়ের ঐতিহাসিক স্থাপনার ছোট ছোট প্রতিরূপের নানা সামগ্রী। একজন কর্মচারী নিয়ে তাদের উদ্যোগ হাতবাক্সের এখন কর্মী সংখ্যা 100-এর বেশি। দেশের ব্র্যান্ডিং, ঐতিহাসিক স্থাপনার ছোট প্রতিরূপ তৈরি হচ্ছে তাদের কারখানায়। মিনিয়েচার রিপ্লিকা, ফ্রিজ ম্যাগনেট রিপ্লিকা, ফটো ফ্রেম, কার্ড হোল্ডার, ক্যালেন্ডার সহ 20 বিভাগে 200 ধরনের পণ্য স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে যাচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায়।
বছরে এখন 6 থেকে 7 কোটি টাকার এসব পণ্য বিক্রি হচ্ছে। নেক্সট 5 বছরে ইচ্ছা এটা অ্যাটলিস্ট 300+ এমপ্লয়ি হয়, এবং আমি যেটা মনে করি যে উদ্যোক্তা লক্ষ্যটা থাকা উচিত যে যত বেশি এমপ্লয়মেন্ট সৃষ্টি করা যায়। বাজেট আসতেছে, এসএমইর জন্য একটু সেপারেটভাবে চিন্তা করা, কারণ দেখেন 16% বা 17% ইন্টারেস্ট রেট দিয়ে আসলে ব্যবসা বড় করা যায় না। 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা বলছে দেশে এসএমই ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 1.25 কোটি। জিডিপিতে এই শিল্পের অবদান প্রায় 30%। 2013 সালের সমীক্ষায় এই খাতে 2 কোটিরও বেশি কর্মসংস্থানের কথা বলা হলেও 2024 সালের সমীক্ষায় তা প্রায় 2.5 কোটি। আর মোট শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 99% রয়েছে এসএমই খাতের দখলে। তবে সিএসএমই খাতের 70% প্রতিষ্ঠানেই ঢাকার বাইরে। এই খাতের উন্নয়নে সরকার এসএমই নীতিমালা 2019 বা এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত কোনো বাজেট বরাদ্দ না থাকায় সরকারের সেবার বাইরে থাকছেন অধিকাংশ উদ্যোক্তা। আমাদের শক্তি এবং সামর্থ্য আসলে যে পরিমাণ এসএমই যে সংখ্যা এর তুলনায় অনেক কম। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা যথাযথভাবে মোকাবেলা করতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দেশীয় বাজার ভিত্তিক যে সমস্ত খাতগুলো রয়েছে এই খাতগুলোর মূল প্রাণসূত্র হচ্ছে এসএমই। এসএমইর অবদানটি আমাদের অর্থনীতির জন্য বড়, কিন্তু দুর্ভাগ্যবশত তার রাজনৈতিক অবস্থানের কারণে এবং রপ্তানিমুখী খাতের সাথে তার দুর্বল সংযোগের কারণে তারা এখন পর্যন্ত জাতীয়ভাবে সেইভাবে স্বীকৃতি পায়নি। সিএসএমই খাতের সম্প্রসারণে কর্পোরেট সাপ্লাই চেইন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটির অবৈধ সিগারেট কারখানা অপসারণ, বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ সহ নানা দাবি জানিয়েছেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। সকাল 11টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এসব দাবি জানান বিড়ি শ্রমিকরা। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা। পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সহ সভাপতি নাজিম উদ্দিন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম সহ আরো অনেকে। আমরা জানতে চাই, অবিলম্বে এটা অপসারণ করতে হবে। যারা এই ব্রিটিশ আমেরিকান টোবাকোর সঙ্গে শিকার আছেন এই দেশে অবিলম্বে শিকার প্রত্যাহার করতে হবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কুরবানির ঈদকে কেন্দ্র করে জয়পুরহাটে জমে উঠতে শুরু করেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট। তবে প্রচুর গরুর আমদানি হলেও এবার বেচাকেনা একেবারেই কম, তাই বাধ্য হয়ে হাট থেকে গরু ফেরত নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। কিছুটা দাম কম হওয়ায় অনেক ব্যবসায়ী গরু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে ইতিমধ্যে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট জেলার নতুন হাট এলাকায়। তবে এবার হাটে প্রচুর গরু থাকলেও সে তুলনায় ক্রেতা কম, তাই ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। অন্যদিকে দাম কম পেয়ে খুশি ক্রেতারা। গরুর দামও কম, খুবই দাম কম। আজকে বাজারে পাটি নাই। অন্য দিকের থেকে আজকে 2000 কম প্রতি মনে কিনছি। ষাঁড় গরুর বাজারটা আরো কম, কিন্তু বলদ গরুর বাজারটা একটু বেশি আছে, 500-1000 টাকা মনে বেশি আছে। দামে খুব খুশি। ক্রেতার সমাগম খুবই কম, বিক্রেতার সমাগম বেশি, এই জন্য আর কি দাম কম গরু। এদিকে কোরবানির হাটকে ঘিরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন হাট ইজারাদার। নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী, প্রশাসনিক ডিসিও প্রশাসন এবং আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছি এবং আমাদের নিজস্ব পাহারাদার দ্বারা আমরা দেখভাল করছি। হাটে পশু চিকিৎসা সহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাস দিলেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। 13টা ভেটেরিনারি মেডিকেল টিম প্রত্যেকটা কুরবানির পশুর হাটে সেবা দিবেন। যে সকল গবাদি পশু এখানে হাটে আসবে তাদের তাৎক্ষণিক
কোনো সমস্যা হলে এই বিষয়ে চিকিৎসা দেওয়া হবে। খামারিদের উৎপাদন খরচ কমানোর জন্য আমরা পরামর্শ দিই। জেলা এবার স্থায়ী গরুর হাট 10টি ও অস্থায়ী 17টি সহ মোট 27টি হাটে কোরবানির পশু কেনাবেচা চলবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পলিনেট হাউসে টমেটোর চাষ করে তাক লাগিয়েছেন টাঙ্গাইলের গৃহিণী রুমা আক্তার। এই পদ্ধতিতে আবহাওয়া খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়, পোকার আক্রমণ নেই বললেই চলে। রুমার সাফল্য দেখে পলিনেট হাউসে সবজি আবাদ করছেন অনেকেই। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্যচিত্রের বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সরকারি সহযোগিতায় পলিনেট হাউসে টমেটো চাষ করছেন টাঙ্গাইলের সখীপুরের নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার। বাজারে কেজি প্রতি 20 টাকা হলেও রুমার আবাদ করা টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। পোকার আক্রমণ বা কোনো দাগ না থাকায় লাল টকটকে এসব টমেটো স্বাদেও বেশ ভালো। পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউসের মাধ্যমে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে আমরা আশা করি। রুমার দেখাদেখি এলাকার অনেকেই স্বপ্ন দেখছেন সবজি চাষে নিজের ভাগ্য বদলের। পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয়, পোকামাকড় কম হয়। আমরা আগামীতে আরো বেশি করে আবাদ করব। টমেটোর আবাদটা অনেক ভালো হয়েছে, টমেটোর আবাদটা আমরা আগামীতে করব। পলিনেট হাউসে সবজি আবাদে তথ্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এটা করার কারণে এই রোগমুক্তভাবে এবং পাশাপাশি এটার যে কালার, শেপ এবং তার যে রিস্কগুলো থাকে সেগুলো কৃষক অ্যাভয়েড করতে পারে। তো সেই ক্ষেত্রে এই নেট হাউসগুলো তারা ব্যবহার করে। এছাড়াও রবি মৌসুমে তারা এগুলোকে চারা উৎপাদন করার ক্ষেত্রে কোকোপিটের চারা, তারপরে ছোট ছোট পলিব্যাগের চারা, ওইখানে আপনার সব ধরনের ফ্যাসিলিটি থাকে, স্প্রিংকলার, সেচ, তারপরে সানলাইট কমানো বাড়ানো, এই সমস্ত ফ্যাসিলিটি থাকার কারণে ওইখানে যে টমেটো সহ অন্যান্য যে তারা প্রোডাক্টগুলো করে এখানে থেকে তারা একটা ভালো রেজাল্ট পায়। চলতি মৌসুমে জেলার 680 হেক্টর জমিতে টমেটোর ফলন হয়েছে 11,375 মেট্রিক টন। এর মধ্যে পরিকল্পিত উপায়ে পলিনেট হাউস পদ্ধতিতে চাষ করে লাভবান হয়েছেন টাঙ্গাইলের 12 উপজেলার কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় রেডক্রস কর্মী এবং সাংবাদিক সহ অন্তত 19 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 25 জন। এদিকে গাজা উপত্যকার 77% দখল করে নিয়েছে ইসরায়েল। পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে হামাস বলছে ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই তারা সমস্ত ইসরায়েলি বন্দীকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া একটি স্কুলে হামলা চালায় দখলদার বাহিনী। এতে কমপক্ষে 19 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন। এর মধ্যে 2 জন রেড ক্রস কর্মী এবং এক সাংবাদিকও রয়েছেন। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গাজায় হাজার হাজার শিশু চরম অপুষ্টির শিকার হয়ে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। সেখানে বর্তমানে 70,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। রয়েছে তীব্র পানি ও খাবারের সংকট। এদিকে গাজায় বোমাবর্ষণ ও স্থল অভিযান আরও বাড়িয়েছে দখলদার ইসরায়েল। এরই মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় 77% দখল করে নিয়েছে তারা। এছাড়া গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমরা জানি গাজায় এখনো অন্তত 20 জন ইসরায়েলি বন্দী জীবিত রয়েছে এবং আরো প্রায় 38 জন সম্ভবত নিহত হয়েছেন। কিন্তু শুধুমাত্র বন্দীদের উদ্ধারে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনায় আনা যেতে পারে। অন্যদিকে গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, যদি ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে যায় এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়, তাহলে সমস্ত ইসরায়েলি বন্দীকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত তারা। কিন্তু নেতানিয়াহু এই শর্ত পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। আশিকুর রহমান, এটিএন বাংলা।
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই ৩ পাহাড়ি জেলা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রকাশ চাকমা। রাজধানী বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ইউএনডিপি আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পাহাড়ের আম্রপালি আম, আনারস, কলা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও এখনো পানির সংকট, শাসনতান্ত্রিক জটিলতা, পরিবেশগত দুর্বলতা, তথ্য যোগাযোগে পাহাড়ি এলাকা পিছিয়ে রয়েছে বলে মনে করেন আয়োজকরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনার মাইকেল মিলার এবং কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। এবার খেলার খবর। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 6 উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। এতে ট্রফি জয়ের উৎসবে মাতলেন বাংলাদেশের 3 ক্রিকেটার রিশাদ হোসেন, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজও। লাহোরে আগে ব্যাট করে 9 উইকেটে 201 রানের পাহাড় গড়ে সৌদ শাকিলের দল। 43 বলে 76 রান করেন হাসান নওয়াজ। জবাবে শেষ 3 ওভারের সমীকরণ দাঁড়ায় 47 রান। সেই অবস্থায় কুশল পেরেরার 31 বলে অপরাজিত 62 আর সিকান্দার রাজার 7 বলে 22 রানের ঝড়ে 1 বল হাতে রেখে দম বন্ধ করা জয় তুলে নেয় শাহিন শাহ আফ্রিদির দল। জয় দিয়ে স্প্যানিশ লিগে এবারের মৌসুম শেষ করল বার্সেলোনা। অ্যাটলেটিকো বিলবাওয়ের মাঠে 14 মিনিটে রবার্ট লেভানডোভস্কির গোলে এগিয়ে যায় কাতালানরা। 3 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন এই পোলিশ স্ট্রাইকার। এ নিয়ে লিগে 27তম আর সব মিলিয়ে 40তম গোল পেলেন লেভানডোভস্কি। 94 মিনিটে হ্যান্সি ফ্লিকের দলের হয়ে শেষ গোলটি ডানি ওলমোর। 2 ম্যাচ হাতে রেখে এবার 28তম লিগ শিরোপা আগে নিশ্চিত করেছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সাথে 1-1 গোলে ড্র করেছে লিভারপুল। অ্যানফিল্ডে 61,000 দর্শককে স্তব্ধ করে প্যালেসকে এগিয়ে নেন সেনেগালের ফুটবলার ইসমাইল সার। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দিতে থাকে অলরেডরা, কিন্তু লুইস দিয়াজ, কডি গাকপোদের হতাশ হতে হয়। এর মধ্যে 68 মিনিটে গ্রাভানবার্চ লাল কার্ড দেখলে দর্শনের দলে পরিণত হয় লিভারপুল। তবে 84 মিনিটে মোহাম্মদ সালাহ গোল করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন। জমকালো আয়োজনে উদ্বোধন হলো বিডি মাসল শো বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপের। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আবদুল্লাহ। বাংলাদেশ ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটির ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, আনসার, বিডিপি সহ 4 শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের 1,500 শরীর গঠনবিদ 4 বিভাগে 13টি ইভেন্টে অংশ নেবেন। এ সময় উপস্থিত ছিলেন ফুয়াদ বিন সাজ্জাদ, আনিসুল ইসলাম ববি, প্রতিযোগিতার অর্গানাইজিং কমিটির সদস্য নুরুল ইসলাম খান নাইম, নাজমুস সাকিব, রাকিবুল ইসলাম প্রিন্স, উইলিয়াম রিকি, কামরুজ্জামান বিপ্লব, সিকান্দার বাপ্পি ও শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান। রাইজিং বিডিকে 2-0 গোলে হারিয়ে বিএসজেএ 6 সাইট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেছে এটিএন বাংলা। পল্টন মাঠে গ্রুপ পর্বের ম্যাচে বল দখল আর আক্রমণে শুরু থেকেই এগিয়ে থাকে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলের ফুটবলাররা। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকদের দৃঢ়তায় প্রথমার্ধে কোনো গোল পায়নি তারা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার 1 মিনিট আগে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহমান। 1 মিনিট পরেই রাইজিং বিডির জালে দ্বিতীয়বার বল পাঠান কামরুজ্জামান রাজীব। ম্যাচ সেরা হন এটিএন বাংলার মুশফিকুর রহমান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বুধবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 7টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা। $100 কোটি ঋণ চাইবে বাংলাদেশ। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল। আজকের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ। আদালত অবমাননার ব্যাখ্যা দিতে শেখ হাসিনা সহ 2 জনকে 3 জুন হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ। উপস্থিত না হলে চলবে বিচার কাজ।
সংস্কার কাজে সচিবালয় থেকে বাধা এলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে, চট্টগ্রামে পথসভায় হুঁশিয়ারি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। এবং নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট হাইকোর্টে খারিজ, আদেশের কপি পেলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।